আমি ভিডিওটা না করে আর পারলাম না ভাই। আপনারা দুজন যে আমার নিয়ে ভিডিওটা বানাইছেন, সোহাগ আর হলো জিয়া, আপনাদের দুজনের উদ্দেশ্যে বলতেছি। জিয়া ভাই, আপনি আমারে কি বলছেন? আপনি আমার ইংলিশ টয়েক টেস্ট পাস করেছেন, আমি পাস করতে পারি না ইংলিশ। এটা হচ্ছে আমার ইংলিশ টয়েক টেস্টের সার্টিফিকেট। এটা আমার ইংলিশ টয়েক টেস্টের সার্টিফিকেট। এটা হচ্ছে আমার থিওরি টেস্টের সার্টিফিকেট। ভালো করে দেখেন, থিওরিতে কত পাইছি? 40-এর ভিতরে 37 পাইছি থিওরি। এটা থিওরি, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির থিওরি। এই পারমিটটা করতে তো আপনি জানেন যে ইংলিশ টেস্ট ছাড়া তো পারমিট হয় না। পিটিএ টেস্ট করাইতে হয়, 12-13 দিনের একটা টেস্ট থাকে পিটিএ, তারপরে পারমিটটা হয়। এই যে পারমিট, চোখে দেখছেন? সব কাগজ আমার কাছে আছে। আপনারা যারা আমার নিয়ে এই ভিডিওটা বানাইছেন, আপনারা একটাবার ভাবেন যে আমার কাছে আপনাদের সকল ধরনের তথ্য আছে, যে আপনারা আমার নিয়ে আইছেন দুবাইতে নিয়ে যায় আপনারা কি ক্ষতিটা করছেন। আমি আমার ক্ষতিপূরণ বা আমার ক্ষতি তুইলা ধরছি, আমি মানুষের যাইতে বলছি বা না বলছি সেটা বড় কথা না। আমি বলছি যে আপনারা যারা যাবেন দুবাই ট্যাক্সিতে বুঝে শুনা যান, আমার জীবনের হিস্ট্রিটা আমি তুলে ধরছি। আপনারা মানুষের যে ফাঁদে ফালান, আপনাদের মতন যারা দালাল আছে, আর অনেক দালাল আছে, আমি সবারই নিয়ে ভিডিওটা বানাবো। জাস্ট খালি আপনার এই ভিডিওটার উত্তর আমি দিতে আছি ভাই। আপনাদের কেন বলছি আমি এই কথা, যে আপনারা মানুষের নিয়ে যায় ট্র্যাপে ফেলাইতেছেন, আপনারা আমার ফেলাইছেন। আমারটা আমি বলছি। অনেক মানুষ আছে, আপনার কমেন্ট বক্স আপনি বন্ধ করে রাখছেন কি? আপনারা কোনো কমেন্ট করতে পারেন না ওই জায়গার, সব কমেন্ট আপনি ফিল্টার করে রাখছেন কেন? আপনাকে নিজেই মনে করেন যে সব কিছু আপনি বোঝেন আর সব লুলু দুধ খায়। আর আপনি যে বললেন যে ক্ষেত কামলা থেকে উইটা আইছে পোলা পাইন, জিয়া ভাই আপনি কীভাবে কথাটা বলছেন? ক্ষেতের পোলা পাইন আমরা, আমাকে দেখে মনে হয় দুবাই ট্যাক্সিতে জাগর নিয়ে গেছেন, ওরা কি একটাও ফকিন্নির পোলা গেছে মিয়া? হ্যাঁ, আপনার মতন কি জঙ্গল থেকে উঠাইছে একটাও কি ফকিন্নির পোলা? আমার কি দেখে মনে হয় আমি নেশাখোর? আমার দেখে কি আপনার কোন অ্যাঙ্গেলে মনে হইতেছে যে আমি নেশাখোর, আমি নেশা করি? হ্যাঁ, আমি যাদের ইন্টারভিউগুলো নিয়েছি ওদের কোনো হিসাবে আপনার মনে হয় নেশাখোর পোলা পাইন? আপনার মেয়ে দেখে মানুষ সবাই কমেন্ট করতেছে আপনি নেশাখোর। কমেন্ট বক্স অফ করছেন কি লিগা? আপনারা কেউ কমেন্ট করতে পারতেছে না। সোহাগরে একজন 10,000 দিরহামের হিসাব দিছে, সোহাগ উত্তর দিতে পারে নাকি? কি সমস্যা? উত্তর দিতে কি সমস্যা? হ্যাঁ, উত্তর দিতে হইব, বীরের বাচ্চার মতন বাঁচতে হবে, পশুর মতন না, ঠিক আছে? চোরের মতো না, বীরের মতন বাঁচতে হবে। মইরা যাই জামু, আমার তো মেরেই ফেলাইছস। আমি মইরা গেলে কী হইব আমার? আমি তো মরেই গেছি, অলরেডি তো মারা গেছি আমি। আমার তো এখন মরা নিয়ে আমি টেনশন করি না, আমার অলরেডি তোরা মাইরা ফেলাইছস। আমার এই যে ইংলিশ টেস্টের কাগজগুলো, যে এইখানে প্রত্যেকটা পেজ বাই পেজ আমার কাছে ইংলিশের কাগজ আছে। এইখানে আমি দেখাইতাছি যে আমার কাছে প্রত্যেকটা পেজ বাই পেজ আমার কাছে হিসাব আছে, কাগজ আছে। এই যে আমার প্রত্যেকটা ইংলিশের, যে আমি লেখাপড়া করি না, আমি মূর্খ, এই যে আমার ইংলিশের। আরও ভাই ওই জায়গায় তো মাস্টার্স পোলা পাইন, বিএসসি কমপ্লিট করছে, ওই পোলা এটি সব তো ওই জায়গায় ধ্বংস হয়ে গেছে গা, তোদের ফাঁদে পড়ে গেছে। দুবাই তো ভালো, দুবাই তো খারাপ না, দুবাই তো অনেক ভালো একটা কান্ট্রি, সব থেকে সেফ কান্ট্রি। তোরা যাই না শুনে ওই দুবাইতে এই সমস্ত কাজগুলো করতেছিস তোরা। হ্যাঁ, আমার কী হইব? আমার একটা ভিডিওর মাধ্যমে আমার বুঝাইতেছে ভাই আমি দুধ খাই না, আমার বয়সটা প্রাপ্তবয়স্ক। আমি এখন বাংলাদেশের তরুণ সমাজগুলোর তোরা বিদেশের বিভিন্ন ধরনের লোভমানীয় অফার দিয়া বিভিন্ন ধরনের কথা দিয়া ওদের নিয়ে যায় টাকা দাস না। আমরা যখন দুবাই ট্যাক্সিতে গেলাম, শুনুন আমার কথাটা, আমি যখন দুবাই ট্যাক্সিতে গেলাম তখন আমার বলছে 2,000 দিরহাম স্যালারি দিবে 6 মাস। 6 মাস পর থেকে আমার প্রতি মাসে 500 করে আমার কাটা হবে, অ্যাকোমোডেশনের টাকা, ইভেন আমার এই যে টাকা কী বলে ওইটারে, লাইসেন্স বাবদ যে খরচটা হইব ওই টাকা বাবদ ওরা আমার থেকে কাইটা নিব। তো আমি যখন দুবাই ট্যাক্সিতে যাইলাম, যাওয়ার পর আমার সব 9 মাসের সব ট্রেনিং মিনিং শেষ করে কাগজপত্র সব হাতে পাইয়া জমা দেওয়ার পরে আমি যখন ওদের সাথে কথা বললাম যে আমার তো 2,000 করে স্যালারি করেছে 6 মাস, 2,000 টাকা স্যালারি আমার দে, তখন আমাদের বলতেছে 2,000 করে স্যালারি দিতে পারবো না। 2,000 টাকার স্যালারির কোনো হিসাব নাই। করোনার যখন ছিল ড্রাইভাররা ইনকাম করতে পারে না, ড্রাইভারদের ওটা একটা সাপোর্ট মানি দিয়েছিল 2,000 দিরহাম, কিন্তু এটা কোনো চুক্তি করা নাই যে ওটা বেতন, ঠিক আছে? ওরা একটা জাস্ট সাপোর্ট মানি দিয়েছিল, ওইটা আবার ড্রাইভারদের থেকে কাইটা নিয়েছে। 2019-এ
2021 পর্যন্ত যে করোনাটা ছিল, ওই করোনার চলাকালীন অবস্থায় যে ড্রাইভারগুলো ছিল, পুরাতন ড্রাইভার ভাইয়েরা যারা ছিল, তাদের সাথে কথা বলে দেখেন যে তাদের যে টাকাটা দিছিল সেই টাকাটা হচ্ছে সাপোর্ট মানি 2000 করে, ওই টাকাটা আবার পরবর্তীতে ওরা কোম্পানি কাইটা নিছে। তারপরে কোম্পানি ভাই, আমি আমার যে কোম্পানিতে জব করি, আমার একটা কলিগ, আমার রুমমেট, আমার কলিগ যদি আমার গাড়িতে ওর কি রুমে বা ডিডিসিতে না নিয়ে যেতে পারি, তাহলে ভাই আমার কি ফয়দা কি? ও আমার বন্ধু, আমি ওর নিয়ে যাবো, নিয়ে গেলে আমার 2500 দিরহাম ফাইন দিতে হইব। কেউ কি কাস্টমার ক্যামেরা আছে, সব আছে, সেই ইউনিফর্ম পরা অবস্থায় তারপর আমার 2500 টাকা ফাইন কিসের জন্য দিতে হবে? আমার কথা ওইটা না ভাই। আমার কথা হলো আমি কেউরে বলতাছি না যে দুবাই ট্যাক্সিতে যান, বা কেউরে বলতাছি না যে যায়েন না। আমার কথা ভাই, আমার সাথে বাস্তব ঘটনা যা হয়েছে আমি সেটা তুলে ধরছি। সেটা দেখার পরেও যদি কেউ যদি যায়, যদি এই মরণ ফাঁদে পা দেয়, সে দিবে, সেটা তার ব্যাপার, সেটা আমার ব্যাপার না, সেটা আমার ব্যাপার না। হ্যাঁ, আমি ওইখানে যাওয়ার পরে আমি অনেক ধরনের হেল্প পেয়েছিলাম, আমার কোনো হেল্প পাই না। সে বললো আমার দেশে আসার জন্য, সে আমার হেল্প করছে। সে আমার দেশে আসার জন্য সে আমার টাকা দাবি করছে যে কোম্পানি তোর কাছে টাকা, যেহেতু তুই দেশে যাবি, কোম্পানি তোর ভ্যান মারবে, টাকা চাইতেছে অনেক টাকা, তুই এক কাজ কর, আমার টাকা দে 5000 দিরহাম, আমি তোর দেশে পাঠাই দিই। তখন আমি ওর কাছে অস্বীকার করছি, অস্বীকার করে আমি চলে আসছি কোম্পানিতে। এসে কোম্পানির যেভাবে নিয়ম অনুযায়ী যেভাবে আসতে হয়, আমি সেভাবে কোম্পানি থেকে, আমার ছুটি ছিল আগস্টের 29 তারিখে আমার ছুটি ছিল, আমি ছুটিতে আমি চলে আসছি বাড়িতে। ঠিক আছে, পাসপোর্ট হাতে পেয়েছি, আমি আমার মতন চলে আসছি। তো কথা হয়েছে গিয়া, আপনারা যে ভিডিওটা আপলোড করতেছেন আমার ব্যাপারটা নিয়ে, আমি ক্ষতিগ্রস্ত, আমি একজন ক্ষতিগ্রস্ত, আমার ক্ষতি আপনাদের দ্বারাতে হয়েছে। আমি সেই কথা বলার কারণে আপনারা আমারে বলতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি, আমি গুজব ছড়াইতেছি। আপনারা এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আপনাদের এই রেকর্ডিং এজেন্সিগুলো এত ভালো মানুষ, আপনারা এত মানুষরে হেল্প করতেছেন। আপনার কমেন্ট বক্সটা খুলেন, একটাবার ফিল্টারগুলো কাইটা দেন, যে আপনারা যে কমেন্টগুলো করতে পারবেন না সেই কমেন্টগুলোর উপর ফিল্টারগুলো কাইটা দেন। আর তারপর দেখেন কি হয়, মানুষ কি কমেন্ট করে। ঠিক আছে? আর আপনি বলছেন আপনারা দেখে আমার ভাইরাল হইতে হইব। এই মিয়া, ভাইরাল আমার ব্যবসা না, আপনার ব্যবসা। আপনার লোকা ভিউ মারানির পোলা, আমি ভিউ মারানির পোলা না। আমার ভাইরালের কোনো ব্যবসা না। আপনি ভাইরাল, আপনার লোক ভিডিও বানায় কি ভাইরাল? আপনি কোন জায়গার কোন চুলকার সেলিব্রিটি যে আপনারা নিয়ে ভিডিও বানাইলাম ভাইরাল হয়ে যাবো গা, আমি ভিউ কামাবো? হ্যাঁ মিয়া, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আল্লাহ উপরে একজন আছে, ভালো হয়ে যান। এই যে মানুষগুলোর নিয়ে যায় ক্ষতি করতেছেন, আমি মানুষদের বলতাছি যে আপনারা যায় ক্ষতিগ্রস্ত হয়েন না কেউ। এই বিষয়টা নিয়ে কথা বলতাছি, এটা আপনাদের এখন স্বার্থে লেগে গেছে গা। একটা আবার বুঝার উচিত ছিল যে এই যে যুব সমাজের যে ছেলেদের আমি নিয়ে আইতাছি দুবাই ট্যাক্সি কোম্পানি নাম কইয়া, কোম্পানির যে বিষয়গুলো আমরা ছাপায়া চুপচাপ ওদের খালি আইনা দুবাই ঢুকাইতাছি, এগুলো তো আপনাদের মাথায় থাকা দরকার ছিল। দুবাইতে বাপের বয়স্ক একটা মুরব্বী মানুষে জিয়া একদিন আমার সামনে থাপ্পড় মারছিল। সে তখন আমি সোনাপুর অ্যাডনক সিএনজি পাম্প, অ্যাডনক পাম্পের অপোজিটে যে বিন্দাস ক্যাম্প, সেই ক্যাম্পের ভিতরে দুবাই ট্যাক্সির ক্যাম্প ছিল, কিছু রুম ছিল, কিছু সংখ্যা। তো সেইখানে আমারে রাখা হয়েছিল। ওই জায়গার মধ্যে আমরা টয় টেস্ট দিয়ে আসছিলাম। যে কোনো কারণবশত তারে বলা হয়েছে যে আর কি খারাপভাবে, হ্যাঁ একটু মুখ খারাপ ছিল লোকটার, একটু মুখে খারাপ ভাষা উচ্চারণ করে বলছে। বলার কারণে জিয়া, ওই লোকটা জিয়ার মোটামুটি বাপের বয়সের লোক হইব, ওই লোকটারে জিয়ায় থাপ্পড় মারছে, জিয়ায় থাপ্পড় মারছে। আমি যখন খাওয়ানিস ক্যাম্পে ছিলাম, খাওয়ানিস ক্যাম্পে থাকাকালীন অবস্থায় খাওয়ানিস ক্যাম্পের বেশ কিছু পোলাপাইন রে ও ধরে ধরে পিটাইছে, বালুর মধ্যে নিয়ে যায় মারছে, আমার নিজের চোখে দেখা। এটা কি মিথ্যা কথা বলতেছি? আপনারা যারা দুবাই ট্যাক্সি কোম্পানিতে আছেন, আপনারা তো আমার কমেন্ট করতেছেন, আমার কোনো কমেন্ট বক্সে ফিল্টার নাই। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার কমেন্ট বক্সটা যে আপনারা দেখবেন যে আমার কমেন্টে মানুষজন কী কমেন্ট করতেছে, কী কমেন্ট করতেছে। আমার যে এই যে দুবাই সরকার যে লাইসেন্সটা দিছে, এই লাইসেন্সটা কিন্তু আমি কিন্তু চাই আর কি যেমনি মন চাই যেমনি নিয়ে যেতে পারি নাই। আমার যোগ্যতা আছে বিধায় আমি লাইসেন্স দিছি। আরটিএ কারো বাপেন না, আরটিএ লোক দুবাই গভর্নমেন্টের, আর দুবাই গভর্নমেন্টের আরটিএ থেকে আমার এই লাইসেন্সটা দেওয়া হয়েছে। আমার যোগ্যতা, আমি লাইসেন্সটা নিয়েছি, আমার ভিতরে যোগ্যতা আছে বিধায় আমি লাইসেন্সটা নিতে পারছি। তারপরে আমারে এখানে যে এই যে এইখানে যে কাগজটা দেখতেছেন, এটা হচ্ছে পারমিট বলা হয়, এটারে বলা হয় পারমিট। তো এই পারমিটটারও আমারে অযোগ্য মনে করে দেয় নাই। আমার যোগ্যতা, ইংলিশে পারদর্শী আছি বিধায় ইংলিশে কথা বলতে পারি বা ইংলিশ পড়তে জানি, বুঝতে পারি, এর জন্য এই কাগজটা আমার দিয়েছে, পারমিটটা। দুবাই ট্যাক্সি ড্রাইভার যারা আছে তারা অবশ্যই ভালো করে জানেন যে পিটিএ ট্রেনিংয়ের পরেই পারমিটটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে আমার,
থিওরি টেস্টের কাগজ, ঠিক আছে? 40-এর ভিতরে আমি কত পাইছি? 37 পাইছি 40-এর ভিতরে, ঠিক আছে? তাহলে আমার এখানে যে কাগজগুলো দেখাইলাম, ওরা যে বললো আমি মূর্খ, আমি শিক্ষাগত যোগ্যতা কম আমার। এই যে টয়েক টেস্ট যাওয়ার সাথে সাথে আমি টয়েক টেস্ট পাইছি, রোড লিঙ্কসের সাথে ওরা আমার টয়েক টেস্টটা দিছে। যাই হোক ভাই, রাগ উঠলে মানুষের মুখের কথা ঠিক থাকে না, অনেকভাবে ভুলভ্রান্তি হয়ে যায়, ভুল বিষয়তে কথা বলে ফেলাই। তো আমি অ্যাকচুয়ালি কারোর হার্ট করার জন্য না, আমি কথাটা বলতাছি যারা দালাল আছে তাদের হার্ট করার জন্য। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য খাটুক, দেশের জন্য করুক, দেশের জন্য কিছু করুক। তারা যায় দেশের জন্য, নিজের মাতৃভূমির জন্য, নিজের পরিবারের জন্য। আমার দেশটা আমার মা, ঠিক আছে? আমরা দেশের জন্য খাটতে যাই। আমাদের এই দালালগুলা চক্রে ফেলায়, আমাদের বিভিন্ন প্রলোভন দেখায়, বিভিন্ন লোভনীয় অফার দিয়া আমাদের নিয়ে যাইতেছে, নিয়ে যায় আমাদের লাইফটা নষ্ট করে দিতেছে। আচ্ছা, আমি যে বলছি আমার 20 লক্ষ টাকা ধরা খাইছে, আমার হিসাবটা আমি দিচ্ছি। আমি যখন গেছি 4 লাখ টাকা দিয়ে গেছি, 4,20,000 টাকা দিয়ে গেছি। আমি 4,20,000 দিয়ে গেছি। যাওয়ার পর ওইখানে আমি 9 মাস অ্যাকোমোডেশন থাইকে আমি খাইছি। 9 মাসে আমার প্রায় প্রতি মাসে যদি আমি 15,000 করে একটা মানুষের খাইতে লাগে, 15,000 না 10,000 করেও যদি ধরি, তারপর আপনারা একটু হিসাব করে দেখেন 9 মাসে আমার কত যায়। 10,000 করে হলে 9 মাসে 90,000 টাকা। তারপরে ট্যাক্সি পাওয়ার পরে আমি কি করলাম? ট্যাক্সি পাওয়ার পরেও আমার বাড়ি থেকে প্রতি মাসে রুম ভাড়া বাবদ নিতে হইতেছে 300 দিরহাম, মানে বাংলার টাকায় 10,000 টাকা, আর খাওয়ার টাকা 10,000, 20,000 করে। তো এইভাবে আমার মোটামুটি 1 বছর গেছে, 20,000 করে 1 বছর। তাহলে ওদিকে 90,000 আর এদিকে 20,000, যদি 1 বছর যায় বা 12 মাসে আপনার 20,000 করে কত হইতেছে? 1,40,000, আর ওদিকে 90,000, 2,20,000 টাকা। 2,20,000 আর আমি গেছি 4,20,000 দিয়া। এখানে হইলো কত? 6,40,000 টাকা। আমি যে বাংলাদেশে যে জব করতাম, আমার ওই জবে প্রতি মাসে বেতন ছিল 35 থেকে 40,000 টাকা আমি বেতন পাইতাম। আমার কাছে বাংলাদেশের জবের কাগজপত্র আছে, সেটাও আমি দেখাবো, সেটা ওই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আমি, যে আমি 35 থেকে 40,000 টাকা মাসে বেতন পাইতাম। তো 35 থেকে 40,000 টাকা বেতন পাওয়ার পরে ওই টাকাটা হিসাব করে দেখেন যে 2 বছরে ওই টাকাটা আমার কত টাকা লস হইতেছে ওদিক দিয়া, ঠিক আছে? সব কিছু হিসাব করার পরে আমার একটা অ্যামাউন্ট এসে দাঁড়াইছে প্রায় 20 লাখের কাছাকাছি। 20 লাখের কাছাকাছি আমি ক্ষতিগ্রস্ত। আমি যদি দেশে 2 বছর কাজ করতাম, আমি এই টাকাটা, আমার যে জব করতাম ওই জবের টাকাটা আমি বেতনটা পাইতাম। আমি তো জবটা ছাড়তাম না। আমি বিদেশ গেছি, 2 লক্ষ টাকার বেতনের প্রতিশ্রুতি দিয়ে ওরা নিয়ে গেছে। ওরা বলছে যে প্রতি মাসে 6 মাস, প্রথম 6 মাস আপনারা 2,000 করে স্যালারি দেওয়া হইব। আমি তো সে টাকা পাই নাই, আমি বলবো না সে কথা। আমি বলছি যে আমি দেশে চলে যাবো। তখন ওরা বলছে যে কোম্পানি বলছে যে তুই যে টাকা তোর যে টাকা দিয়ে নিয়ে আইছি আমরা, তোর ওই টাকা আমাদের কোম্পানি পে করে দে, পে করে তুই চলে যা। পরে আমি বললাম যে আমি যে তোদের টাকা দিয়ে আসছি সেটার কথা বলস নাকি? বলে আমাদের টাকা দেস নাই, দিছস দালাল অফিসে দালালদের দিছস, সেটা আমরা জানি না। আমি যে দুবাই ট্যাক্সিতে গেলাম, কামালের যত এজেন্সি আছে দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করে, সবাই কামালের এজেন্সি, সবগুলাই কামালের এজেন্সি, ওর লাইসেন্সের উপরেই চলে। তা আমি ওর বিষয় নিয়ে কেন কথা বলছি ভাই? ওর জন্য আমার লাইফ শেষ, আমার লাইফটা শেষ। ওইখানে আমি 2 বছর এক কথায় জেলের থেকেও বেশি কষ্ট আমরা করছি। যারা দুবাই ট্যাক্সিতে এখনও আছে তারা সবাই ভুক্তভোগী, জেলের থেকেও বেশি কষ্ট করতে আছে, ঠিক আছে? তা আমি কথাগুলো বলাটা তো আমার অপরাধ হয় নাই। আমি মানুষকে সচেতন করতে আছি। বাংলাদেশে অনেক মানুষ এই ওদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা দেখা, সোশ্যাল মিডিয়া ওদের দেখা, ওদের কথা শুই না, মানুষ ওদের ফাঁদে পা দিতেছে, পা দিয়া নিজের লাইফটা নষ্ট করে দিতেছে। আমার নিয়ে গেছে মূলত ধামরাইয়ের একটা দালাল, তারা বাপ ছেলে 2 জন, নাফিস আর তার বাবার নাম হচ্ছে শামীম। তারা 2 জন আমার নিয়ে গেছে, কিন্তু সোহাগ তাদের বলছে সব কিছু প্রসেসিং সোহাগের মাধ্যমে হয়েছে। তা আমি কি এমন অপরাধ করছি যে আমার ক্ষতি করছে? তার নিয়ে আমি ভিডিও বানাইছি, যা করার করবে। মরে তো গেছি, মরে যাবো, সমস্যা নাই, মরে তো গেছি, আমি লাইফে আছে কি? যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। সোহাগের যে ভিডিওটা বানাইছে আমার নিয়ে, গতকালকে রাত্রে ও আপলোড করছে, সেই ভিডিওটার উদ্দেশ্যে আমি ভিডিওটা আপলোড করলাম। আপনারা সবাই দেখেন যে আমি এখানে আমার কতটুকু ভুল আছে। আর যারা সোহাগপন্থী লোক আছে, দালাল ফালাল আছে, তারা তো কমেন্ট বক্সে একটু লাড়াচাড়া দিব, ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা কইব, ওডিবে আমি হেটার হিসাবে ধরি, আমি ওডিরে গোনায় ধরি না। যাই হোক, তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবার কাছে ছড়াই দেন এই বিষয়গুলো, ওদের ফাঁদগুলো সবার কাছে ছড়াই দেন। আমি আরও ভিডিও আপলোড করবো, আমার যদি মারা যাইতে হয় মরেও যাবো, সমস্যা নাই। ওরা আমার অনেকভাবে আমার
হুমকি দামকি দিতেছে, কিন্তু আমি ভয় পাই না। মরে তো গেছি ভাই, মরেই যাবো, সমস্যা নাই। জীবনের মায়া যে ত্যাগ করে দেয় হ্যাঁ কারোর ডরা না, একমাত্র আল্লাহ ছাড়া। যে মরেই যাবো, আর বাঁচুম না আমি, শেষ হিসাব। আল্লাহ হাফেজ।